আমরা স্ক্রিনে ব্যাকটেরিওফাজ দেখতে পাচ্ছি। তো ব্যাকটেরিওফাজ দেখতে অনেকটা কিরকম টেডপোলের মতো, অর্থাৎ ব্যাঙাচির মতো। এজন্য এটাকে নাম দেওয়া হয়েছে টেডপোলের টি থেকে T2, T4, T6 ব্যাকটেরিওফাজ। ওকে, এখন এই ব্যাকটেরিওফাজটা কি কি জিনিস দিয়ে গঠিত আমরা যদি স্ট্রাকচারটা দেখি, অবশ্যই এদের একটা লেজ আছে, লেজের লাস্টে একটা বেজাল প্লেট আছে যেখান থেকে 4-6টা কাটার মতো অংশ বের হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই এই অংশগুলো দিয়েই সে যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন ব্যাকটেরিয়ার বডিতে ছিদ্র সৃষ্টি করে। আচ্ছা, এখন আমরা যদি দেখি এই কলার এখানের মধ্যে আমরা দেখতেছি কি ব্যাকটেরিওফাজের প্রথমে একটা মাথার অংশ আছে এবং মাথার অংশটাতেই ডিএনএ আছে। আচ্ছা, ডিএনএ বাদে এদের কোনো অর্গানিলিস থাকে না, সো অর্গানিলিস নিয়ে আমাদের খুব একটা টেনশন নেই। এই ডিএনএটা যেহেতু এখানে থাকে, তাহলে এই যে লেজের অংশটা এটা সম্পূর্ণ ফাঁকা, এখানে আর কিছু পাওয়া যায় না। এই স্ট্রাকচারটা আমরা দেখি যে ভাইরাসকে কিভাবে অ্যাটাক করে। আমরা দেখলাম যে ভাইরাসের উপর এটা বসে এবং এই ভাইরাসের উপর বসার পরে এই ভাইরাসের এই অংশটাকে ছিদ্র করে। এটা হচ্ছে ভাইরাস একটা, আমরা ভাইরাসের স্ট্রাকচার পরে শিখবো। ভাইরাসের এই অংশটাকে ছিদ্র করে এবং এই অংশটাকে ছিদ্র করার পরে আমরা যদি দেখি প্রথমে কি হয়, এটা একটা ভাইরাস এবং আমরা জানি ভাইরাসের নিজস্ব একটা ডিএনএ আছে। আচ্ছা, কেন ব্যাকটেরিওফাজ ভাইরাসকে অ্যাটাক করবে? অ্যাজ ইউজুয়াল সবগুলা ভাইরাস ব্যাকটেরিওফাজ কেন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস এবং অ্যাজ ইউজুয়াল সবগুলো ভাইরাস আমরা জানি কাউকে না কাউকে অ্যাটাক করে। কারণ ভাইরাস যদি ডাবলড হতে চায়, ভাইরাসের নিজের কোনো ডাবলড হওয়ার ওয়ে নেই। কারণ কি, তার কোনো এনজাইম নেই। এনজাইম নাই কেন? কারণ তার কোনো রাইবোজোম নেই। সো সে যদি চায় যে আমি ডাবলড হব, তার অবশ্যই কাকে অ্যাটাক করা লাগবে? কোনো একটা কাউকে অ্যাটাক করা লাগবে, কোনো একটা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলকে অ্যাটাক করা লাগবে যাদের রাইবোজোম আছে, যাদের রাইবোজোমটাকে ইউজ করে সে নিজের ডিএনএটাকে ট্রান্সক্রিপশনে নিতে পারবে, ট্রান্সলেশন করতে পারবে। আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়ছি যে ডিএনএর মধ্যে সবগুলো মেসেজ থাকে, কিন্তু এই মেসেজটাকে ততক্ষণ পর্যন্ত ডাবল করা যায় না বা বা ট্রান্সলেট করা যায় না, প্রোটিনে কনভার্ট করা যায় না, যতক্ষণ পর্যন্ত না আমরা কি পাচ্ছি না, আমরা এখানে রাইবোজোম পাচ্ছি না। আচ্ছা, তাহলে সেই রাইবোজোমের জন্য এই প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেলকে অ্যাটাক করবে এবং ব্যাকটেরিয়াকে যখন অ্যাটাক করতেছে এটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ওকে, ব্যাকটেরিওফাজ অর্থ হচ্ছে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে যে ভাইরাস। এখন অ্যাটাক করার পরে এই যে কাঁটাগুলা আছে, এই কাঁটাগুলা দিয়ে এই অংশে একটা ছিদ্র ক্রিয়েট করবে। তো ছিদ্র ক্রিয়েট করার পরে কি করবে? ডিএনএটাকে পাঠিয়ে দিবে। এখন ডিএনএটাকে পাঠানোর পরে নেক্সট স্টেপটা কি আমরা দেখবো। ডিএনএটাকে পাঠানোর পরে এই যে আমরা যদি দেখি এখানে ডিএনএ কিভাবে ইয়া করে। ওকে, ডিএনএটাকে পাঠানোর পরে আমরা দেখব এই এখানে এখানে এই ডিএনএটাকে এরা টুকরা টুকরা করে ফেলবে, এই ডিএনএটাকে তারা টুকরা টুকরা করে ফেলবে এবং এই ডিএনএটাকে টুকরা টুকরা করার ফলে রাইবোজোমটাকে তারা সম্পূর্ণ নিজেদের জন্য ইউজ করতে পারতেছে। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে নিজের ডিএনএটা ছিল ওটা টুকরা টুকরা হয়ে গেছে, ওটা এখন আর কোনো কাজ করতে পারতেছে না। এখন রাইবোজোম বা যে ধরনের যত প্রোটিন বাকি আছে, এই যে ডিএনএ ডাবলড হওয়ার জন্য আমরা প্রথম চ্যাপ্টারে রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন পড়ছিলাম যে একটা পুল অফ প্রোটিন দরকার হয়, হেলিকেজ এনজাইম দরকার হয়, তারপর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন দরকার হয়। আচ্ছা, বিশাল একটা অ্যামাউন্টের এনজাইম বা প্রোটিনের দরকার পড়ে। এখন ব্যাকটেরিয়ার যেসব প্রোটিন ছিল সবগুলো সম্পূর্ণভাবে ইউজ করে, রাইবোজোমটাকে ইউজ করে এই ভাইরাসটা কি হবে? ডাবলড হতে শুরু করবে, এই ডিএনএটা ডাবলড হতে শুরু করবে, ডিএনএটা ডাবলড হতে শুরু করবে। অন্যদিকে শুধুমাত্র ডিএনএ দিয়ে কিন্তু তোমার ভাইরাসটা হয় না। ডিএনএর বাদে কি থাকে? ডিএনএর বাদেও একটা কি থাকে? ক্যাপসোমিয়ার প্রোটিন থাকে। তাহলে যেহেতু রাইবোজোম আছে এবং ক্যাপসোমিয়ারটা তৈরি হতে হলে এটা শেপ কি রকম হবে, এটার মধ্যে কয়টা ক্যাপসোমিয়ার থাকবে ক্যাপসিডটার মধ্যে, একটা ক্যাপসোমিয়ার মধ্যে কয়টা ইমিনো অ্যাসিড থাকবে, সবগুলো ইনফরমেশন মূলত এদের ডিএনএ এর মধ্যেই আছে, রাইট? তাহলে এই ডিএনএটা আলটিমেটলি ট্রান্সক্রাইবড হচ্ছে প্রতিনিয়ত, তাহলে প্রতিনিয়ত কি হচ্ছে? প্রোটিনটাও তৈরি হচ্ছে। তাহলে প্রোটিনটা তৈরি হওয়ার পরে এরা প্রত্যেকটা একটা করে কভারিং নিয়ে নিবে। কভারিং নেওয়ার পরে আস্তে আস্তে কি পাইলাম? আস্তে আস্তে এরকম অসংখ্য ভাইরাস তৈরি হয়ে গেছে, ব্যাকটেরিওফাজ তৈরি হয়ে গেছে। আলটিমেটলি এই সেলটা ফেটে যায়। এই সেলটা ফেটে গিয়ে আলটিমেটলি কি হয়? ব্যাকটেরিয়া তো অনেক আগেই মারা গেছে, যেহেতু এর নিউক্লিয়াস শেষ, সবকিছুই শেষ। সো ব্যাকটেরিয়াটা ফেটে একদম বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে এই ব্যাকটেরিওফাজ গুলো বের হয়ে আসে। তাহলে আমরা কি দেখতেছি? ব্যাকটেরিয়াকে একদম লাইসিস করে ফেলতেছে, টুকরা টুকরা করে ফেলতেছে, লাইসিস করে ফেলতেছে, রাইট? অনেকগুলো ব্যাকটেরিওফাজ বের হয়ে আসছে। এই যে লাইসিস করে আসে, এজন্য এই চক্রটাকে, ভাইরাসের এই যে বংশবৃদ্ধির চক্র, এটাকে বলা হয় লাইটিক ফেজ। এটাকে বলা হচ্ছে কি? লাইটিক ফেজ। আচ্ছা,
তাহলে আমরা দেখতেছি লাইটিক ফেজে একটা ভাইরাস ঢুকছিল শুধুমাত্র, বের হচ্ছে অসংখ্য অসংখ্য ভাইরাস বের হচ্ছে, এটার একটা নাম্বার আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসেস দেখি। এভাবে ধ্বংস না করে মাঝে মাঝে করে কি ভাইরাসটা, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আমরা সিম্পলেস্ট ছবিটা দেখি ব্যাকটেরিয়া। এখানে আমরা জানি প্রোক্যারিওটিক সেল, একটা নিউক্লিয়াস থাকবে, অফকোর্স একটা নিউক্লিয়াস আছে, এবং আমরা জানি আশেপাশে রাইবোজোম বাদে আর খুব একটা কিছু পাওয়া যাবে না, কারণ আমরা জানি রাইবোজোম বাদে আর কিছু থাকে না প্রোক্যারিওটিক সেল। সেম, আবার ভাইরাসটা ঢুকলো, ফর এক্সাম্পল ভাইরাসটা আবার ঢুকলো, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি ভাইরাসটা নিজের ডিএনএটাকে প্রবেশ করায় দিছে। ওকে, ডিএনএটা আমরা অন্য কালার দিয়ে দেখাই, ডিএনএটাকে প্রবেশ করায় দিছে। ওকে, এই ডিএনএটা এই জিনিসটাকে আগের বার করছিল কি একদম নষ্ট করে ফেলছে, কারণ নিজের কাজটা করার জন্য, নিজের রেপ্লিকেশন করার জন্য, যত প্রোটিন আছে সবগুলা নিজের জন্য ইউজ করার জন্য সে এটাকে ইনএক্টিভেট করে দিছে। কিন্তু এখন এরকম কাজ না করে সে যদি এই এখানের একটা অংশ, ভাইরাসের একটা সরি ব্যাকটেরিয়ার একটা অংশ মুছে একটা অংশ নষ্ট করে, তা এই অংশটা ভাইরাল যে ডিএনএটা ওটা এখানে ইনকর্পোরেট করে দিছে, অর্থাৎ ঢুকায় দিছে এই অংশে। তাহলে আমরা দেখতেছি কি এখন খুব একটা ধ্বংস করেনি। এখন প্রতিনিয়ত কি করবে ব্যাকটেরিয়া, তো প্রতিনিয়ত কি করবে রেপ্লিকেট করবে, অর্থাৎ ব্যাকটেরিয়া আমরা জানি খুব তাড়াতাড়ি ডাবলড হয়। তাহলে প্রতিনিয়ত যখন ব্যাকটেরিয়াটা ডাবলড হচ্ছে, এখন যদি আমরা দেখি ডিএনএটা, এখন যদি আমরা দেখি ব্যাকটেরিয়াল ডিএনএটা, ব্যাকটেরিয়া তো জানে না এখানে যে ভাইরাসের ডিএনএ ঢুকে গেছে, সো সে এই জিনিসটাকে নিজের ডিএনএ হিসেবে কাউন্ট করে। তো দেখা যায় হচ্ছে গিয়ে সে ডাবলড হওয়ার সময় প্রতিবারে ভাইরাল ডিএনএটাকেও ডাবল করে ফেলতেছে, ভাইরাল ডিএনএটাকেও ডাবল করতেছে। তাহলে এখানে কি আমরা দেখতেছি যে ভাইরাল ডিএনএটা ডাবল করার সময় সে কিন্তু ভাইরাস কিন্তু আলটিমেটলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করেনি, কিন্তু ব্যাকটেরিয়া যতবার ডাবল হচ্ছে আলটিমেটলি ভাইরাসও রেপ্লিকেট করতেছে না, ভাইরাসও ডাবলড হয়ে যাচ্ছে না। তাহলে আমরা দেখলাম এই প্রসেসটাকে বলা হয়, যেখানে ভাঙা হচ্ছে না ওটাকে বলা হয় লাইসোজেনিক প্রসেস। আচ্ছা, তাহলে আমরা দুইটা প্রসেস পাইলাম, লাইটিক প্রসেস এবং লাইসোজেনিক প্রসেস। আচ্ছা, মনে রাখা লাগবে এই এই লাইটিক ফেজটার মধ্যে দিয়ে যায় টি টি গ্রুপের, টি মানে T2 ফার্স্ট যারা আছে, টি গ্রুপের যারা আছে, T2 T4 T5 এগুলা, T6। আর লাইসোজেনিকটার মধ্যে দিয়ে যায় ল্যামডা যারা আছে তারা, ল্যামডা গোত্রের যেসব ভাইরাস আছে তারা। আর মনে রাখা লাগবে লাইটিক ফেজের ক্ষেত্রে আমরা দেখতেছি কি ভাইরাসটা ব্যাকটেরিয়াকে একদম ভেঙে ফেলতেছে, এবং কতগুলো রেপ্লিকেট হবে, কতগুলো ভাইরাস ফর্ম করবে, ভাইরাস কতটুকু মাল্টিপ্লিকেট করবে, এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ভাইরাসের উপর, ঠিক না? তাহলে এই লাইটিক ফেজটা কন্ট্রোলড হয় ভাইরাস দ্বারা। অন্যদিকে লাইসোজেনিকটা আমরা দেখি তো ভাইরাসটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট কার উপর, ব্যাকটেরিয়ার উপর। ব্যাকটেরিয়া যখন ডাবলড হচ্ছে ভাইরাসটাও ডাবলড হচ্ছে, তাহলে এখানে মাল্টিপ্লিকেশনটা কার উপর ডিপেন্ড করে, ব্যাকটেরিয়ার উপর। আচ্ছা, এখানে প্রতি মাল্টিপ্লিকেশনে প্রতিবার যখন ডাবলড হচ্ছে ব্যাকটেরিয়াটা, অর্থাৎ প্রতিবারে দুইটা করে ভাইরাস হচ্ছে, একটা থেকে দুইটা ভাইরাস হচ্ছে। অন্যদিকে এখানে প্রতিবারে অসংখ্য ভাইরাস হচ্ছে, মোর দেন 2, অসংখ্য ভাইরাস হচ্ছে। আর এটা তাহলে আমরা বলতে পারি এই প্রসেসটা হচ্ছে অনেক ফাস্ট একটা প্রসেস। অন্যদিকে এই প্রসেসটা হচ্ছে অনেক স্লো একটা প্রসেস। কিন্তু আরেকটা জিনিস যদি দেখি, লাইটিক ফেজে ব্যাকটেরিয়াল যে ডিএনএটা ছিল ওটাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। তাহলে এখান থেকে লাইটিক থেকে কি লাইসোজেনিকে যাওয়া সম্ভব? অসম্ভব, কারণ ব্যাকটেরিয়াল ডিএনএ নেই। অন্যদিকে লাইসোজেনিকে দেখি ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে যে কোনো মুহূর্তে ভাইরাসটা বের হয়ে গিয়ে, ডিএনএ বের হয়ে গিয়ে এটাকে ধ্বংস করে ফেলতে পারে না? অবশ্যই পারে। তাহলে আমরা বুঝতেছি লাইসোজেনিক থেকে লাইটিকে যাওয়া সম্ভব, কিন্তু লাইটিক থেকে আর লাইসোজেনিকে যাওয়া সম্ভব না। আচ্ছা, এটাই ছিল ভাইরাসের রেপ্লিকেশন প্রসেস বা মাল্টিপ্লিকেশন প্রসেস। এভাবে ভাইরাস বংশবৃদ্ধি করে, এবং বডির বাইরে ভাইরাস থাকলে কখনো তারা বংশবৃদ্ধি করতে পারে না। এজন্যই আমরা বারবার বলি ভাইরাসটা বাইরে থাকলে, প্রকৃতিতে থাকলে সে ওভাবে, এটা একটা কেমিক্যাল, এটা ওভাবেই পড়ে থাকবে, এটার কোনো ধ্বংস নেই, এটা ওভাবে পড়েই থাকবে। দ্যাটস ওয়াই বলা হয় কি তুমি যদি বাইরে যাও অবশ্যই নাকে মুখে হাত দিবে না, কারণ তোমার হাতে যে ব্যাকটেরিয়া ভাইরাসটা লেগে আছে ওই ভাইরাসটা তোমার বডিতে ঢুকলে তখনই শুধুমাত্র মাল্টিপ্লিকেট করতে পারবে, এর আগ পর্যন্ত মাল্টিপ্লিকেট করতে পারবে না। সো তুমি নাকে মুখে হাত দিয়ে এটাকে বডিতে ঢুকাই দিচ্ছ। এজন্য তুমি যদি প্রোটেক্টেড থাকো তাহলে হচ্ছে কি এটা ভিতরে ঢুকতে পারবে না, আলটিমেটলি তুমি হাত ধুয়ে ফেললে চলে যাবে, এটা একটা কেমিক্যাল। কিন্তু বডির ভিতরে ঢুকলে এটা জীবের মতো আচরণ করবে। এটাই হচ্ছে টোটাল ভাইরাসের দুইটা মাল্টিপ্লিকেশন প্রসেস, লাইটিক ফেজ এবং লাইসোজেনিক ফেজ।